গতকাল শাহজাহানের এলাকা থেকে এবং শাহজাহান সম্পর্কিত যে ধরনের তথ্য এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হলো, এটা প্রমাণ করলো যে এই মুহূর্তে কার্যত এ রাজ্যে কোনো সরকার বলে কিছু অবশিষ্ট নেই। পুলিশ এবং শাসক দলের মধ্যে কোথাও কোনো ব্যবধান নেই, কিন্তু শুধুমাত্র বুথের লিড দেওয়া এবং এলাকায় দখলদারি, পঞ্চায়েত বা অন্যান্য নির্বাচনে বিরোধী শূন্য করে দেওয়ার জন্য একটা মানুষকে এতটা ছাড়পত্র দেওয়া যেতে পারে, এবং যেখানে হতদরিদ্র মানুষ অত্যন্ত ডিফিকাল্ট টেরেনে বসবাস করেন, যেখানে কার্যত বেশ কয়েকটি প্রাকৃতিক ঝঞ্ঝার পর জমির চরিত্র পর্যন্ত বদলে গিয়েছে, মানুষ এতটা দারিদ্র্যের মধ্যে আছেন, সেখানে এই অস্ত্রের প্রয়োজন কি করে হচ্ছে এবং কোথা থেকে এই অস্ত্র সেখানে পৌঁছচ্ছে। এই আগ্নেয়াস্ত্র যেগুলো কালকে উদ্ধার হয়েছে তার মধ্যে একটা কোর্ট অফিসিয়াল পুলিশের রিভলভার আছে। পুলিশের রিভলভার শাহজাহানের কাছে কি করে পৌঁছলো? এত রাউন্ড কার্তুজ কি করে পৌঁছচ্ছে? আমরা দীর্ঘদিন ধরে এই শাহজাহানের বিরুদ্ধে বলে এসেছি, আজ নয়, বাম জমানা থেকে। সরবেরিয়া আগারহাটি পঞ্চায়েতের একজন ছোট সিপিআইএম এর আশ্রিত সমাজ বিরোধী থেকে, যাকে এই শব্দ সিপিএম এর তখনকার স্থানীয় নেতারা তার সম্পর্কে ব্যবহার করেছিলেন, তৃণমূল যার সম্পর্কে ব্যবহার করেছিল, তার এই রাজনৈতিক উত্থান কিভাবে সম্ভব হলো? যে জ্যোতিপ্রিয় মল্লিক একদিন মজিদ মাস্টার, বাবু মাস্টারের সঙ্গে শেখ শাহজাহানের নাম করে তার ফাঁসি চেয়েছিলেন, যে তৃণমূল কংগ্রেস একদিন বুদ্ধদেব ভট্টাচার্যের ছেলে বলে এদের সম্বোধন করত, আজকে তাদের কোন জায়গায় নিয়ে গেছে এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু আমরা মনে করি এটা শুধুমাত্র ভোট কেন্দ্রিক বা এলাকায় রাজনৈতিক একাধিপত্য প্রতিষ্ঠা করবার জন্য এই অস্ত্র ব্যবহার হচ্ছে, এরকম নয়। এবং আমরা এটাও বিশ্বাস করি যে ঠিকঠাক যদি ওখানে কুম্বিং অপারেশন চলে, তাহলে এর থেকে কয়েকশো গুণ অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে। কারণ এই বিস্তীর্ণ অঞ্চল কার্যত মুক্তাঞ্চল। রোহিঙ্গাদের এখানে নিয়ে আসা হয়েছিল, প্রকাশ্যে দানপত্র বসিয়ে সেখান থেকে টাকা তোলা হয়েছে, সামান্য, যে যার মতো দান করেছেন। এ নিয়ে দেশের গৃহমন্ত্রী পর্যন্ত বিবৃতি দিয়েছিলেন, রাজনাথ সিং। আজ সেই একইভাবে 5ই জানুয়ারি ইডির উপরে যে হামলা হয়েছিল, তারপর রাতারাতি এই অস্ত্রকে সরিয়ে ওখানে রেখে দেওয়া হয়েছে বলেই বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং তদন্তকারী সংস্থার সূত্রে খবর বলে প্রচারিত হচ্ছে। কিন্তু এই অত্যাধুনিক অস্ত্র একটা পিছিয়ে পড়া জায়গায় ঢুকছে, এর অর্থ কি? একটা সীমান্তবর্তী জেলা, সেখানের একটা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। সেখানের যারা প্রকৃত সন অফ দ্য সয়েল, যারা ভূমিপুত্র, তারা সেখানে জমি বিক্রি করে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন বা নিজেদের সম্পত্তি ছেড়ে চলে আসতে বাধ্য হচ্ছেন। কেন? যেখানে পরিকল্পিতভাবে 2 দশক ধরে একটা ডেমোগ্রাফিক ডিজাইনকে চেঞ্জ করবার চক্রান্ত চলেছে, তা সেখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। যেখানে বারবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আরো সক্রিয় হতে হবে, পশ্চিমবঙ্গকে একটা সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে, আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে তৃণমূলের এই বিভাজনের রাজনীতির কারণে, সেখানে কি রাজ্য পুলিশের ভূমিকা কি? আজকে সিবিআই তদন্ত বন্ধ করবার জন্য মানুষের দেহ করের টাকা খরচা করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে, কিন্তু যে কাজ করার দায়িত্ব ছিল পুলিশের, যে অভিযোগ নেওয়ার দায়িত্ব ছিল পুলিশের, অভিযোগ নেওয়ার পরিবর্তে যারা অভিযোগ করছেন, যার বিরুদ্ধে অভিযোগ, পুলিশ তাদের কাছে ফেরত পাঠিয়ে দিত। আর তার পরিণতি হচ্ছে এই দেখা যাচ্ছে। যারা বলছেন বিজেপি নির্বাচনকে কলুষিত করে দিতে চাইছে, তৃণমূলের ভাবমূর্তিকে কালিমা লিপ্ত করে নির্বাচনকে প্রভাবিত করবার জন্য যারা নির্বাচন কমিশনের কাছে গিয়ে নালিশ জানাচ্ছেন, তাদের মনে রাখা উচিত এখানেও তদন্ত চলছে মহামান্য আদালতের নির্দেশে এবং নজরদারিতে। তৃণমূল কংগ্রেসের যখন যাওয়া উচিত কোর্টে,
তখন তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে নির্বাচন কমিশনে। এটাই হচ্ছে এই মুহূর্তে তৃণমূলের রাজনীতির সবচেয়ে বড় তামাশা। তারপরে একটা নতুন নাটক আজ উপস্থাপিত করা হলো, নিমাই দাস। কে নিমাই দাস? নিমাই দাস অন্তত 35 বছর বিজেপির কর্মী। আমি 33 বছরের বেশি সময় ধরে নিমাই দাসকে চিনি। নিমাই দাস এলাকায় কত মানুষের কর্মসংস্থান দিয়েছেন। নিমাই দাসের ইমেজ কি? নিমাই দাসের ভাই, যার বাড়িতে এই বোমা বিস্ফোরণে তার স্ত্রী পর্যন্ত আহত হয়েছেন, পিঠে লেগেছে, এই বোমা কোথা থেকে এলো? এলাকার তৃণমূল কংগ্রেস আর বিজেপি এই প্রশ্ন তুলছে নিমাই দাসের বিরুদ্ধে, নিমাই দাসের পরিবারের বিরুদ্ধে, এবং যে ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ হয়েছিল একে তো সবাই একজন সন্ত বলে চেনে। এর কাজ হচ্ছে তো প্রতিনিয়ত ওই নিরামিষাশী মানুষজনকে নিয়ে নারায়ণ সেবা করা। রাজনীতির থেকে বেশি সময়ের কাজ তো নিমাই দাস সে কারণে করে। কত হাজার মানুষ গোটা কোভিড কালে নিমাই দাসের বাড়িতে খেয়েছেন। নিমাই দাসের সার্টিফিকেট নিতে গেলে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশনে যান। কেন তারা নিমাই দাসের বাড়িকে কেন্দ্র করে সমস্ত ত্রাণ বিতরণ করেন? সেই নিমাই দাসের ভাইকে আজকে তার বাড়িতে বোমা ফাটিয়ে সন্দেশখালী থেকে যে জিনিসপত্র উদ্ধার হচ্ছে শেখ শাহজাহানের, সেই পুরো ঘটনার গতিমুখকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তদন্তে সহযোগিতা হচ্ছে। নিমাই দাসের ভাইকে ডেকে পাঠানো হয়েছে, সে গেছেন। নিমাই দাসকে থানায় ডেকে পাঠানো হয়েছে, তিনি গেছেন। কিন্তু এই করে তো কার্যত তৃণমূলকে ধন্যবাদ যে কলকাতার যে বাবুদের মানে উর্বর মস্তিষ্ক প্রসূত এই পদক্ষেপ, তাতে এই অঞ্চলের ভোটটা তারা আরো বাড়িয়ে দেবেন। কারণ এইখানে অন্তত নিমাই দাসের ক্ষেত্রে স্থানীয় তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুজনেই সংঘবদ্ধভাবে এই চক্রান্তের বিরোধিতা করবে, এটা আমাদের বিশ্বাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে গোটাটাই বিজেপির চক্রান্ত এবং কথায় কথায় ওরা সেন্ট্রাল এজেন্সিকে ব্যবহার করে। রাজ্য পুলিশকে না জানিয়ে এনএসজি সন্দেশখালীতে গেল যেন যুদ্ধ ভাব। কেউ জানে না ওদের গাড়িতে কি বোমা ছিল। চকলেট বোমা ফাটালেও এনএসজি এনআইএ পাঠানো হয়। মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত কোনো নতুন শব্দ বলেছেন? আপনারা যে সাংবাদিকরা প্রতিনিয়ত প্রশ্ন করে চলেছেন, নতুন কোনো বক্তব্য মুখ্যমন্ত্রীর কাছে এসেছে? মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার পর, মানে কয়েক মাসের পরে যখন তিনি নরেন্দ্র মোদীকে সরিয়ে ক্ষমতায় চলে আসবেন, ঠিক সেই সময় এই এনএসজির ভূমিকা কি হবে সেটা উনি মানুষকে বলুন, সেটা বরঞ্চ মানুষ গ্রহণ করবে। কারণ এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নাম করে, চকলেট বোমার নাম করে তো আমরা এখানে খাগড়াগড় বিস্ফোরণ দেখেছি, মুখ্যমন্ত্রীর বিবৃতি শুনেছি। সুতরাং মুখ্যমন্ত্রীর এই মুহূর্তে বিবৃতি যেগুলো দিচ্ছেন, এই সমস্ত নিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম আগ্রহী। বাংলার কোনো মানুষের এ ধরনের বক্তব্যের উপর কোনো আস্থা নেই, কোনো উৎসাহ নেই, এবং এই বক্তব্যের কোনো প্রতিষ্ঠা নেই। মুখ্যমন্ত্রী আগে যে সভাগুলো করতেন সেখানে স্বতঃস্ফূর্ত জনজোয়ার হতো। আজ থেকে 15 বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখনকার বিরোধী নেত্রী। আর আজকে যেখানে বক্তৃতা করেন এগুলো অর্গানাইজড ক্রাউড, আসতে বাধ্য করা, এবং কিছু মানুষ যাদের স্বার্থ তৃণমূল কংগ্রেস জড়িয়ে আছে তাদের সামনে বক্তৃতা করেন। তৃণমূলের তরফ থেকে বারে বারে বলা হচ্ছে এটা চক্রান্ত, তৃণমূলকে বা রাজ্যকে কালিমালিপ্ত করতে এটা পরিকল্পিতভাবে এনএসজি কমান্ডো নামানো এই ধরনের অ্যাক্টিভিটি করা হয়েছে। যা হচ্ছে কোর্টের নির্দেশে হচ্ছে। সিবিআই তদন্ত করছে, তারা কিভাবে কখন কাকে ব্যবহার করছে সেটাও দৃশ্যমানতায় আছে। তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে সেটাও পাবলিক ডোমেনে আছে। আমরা কি উত্তর দিচ্ছি সেটাও মানুষের সামনে আছে। কিন্তু সমস্ত কিছু মিলিয়ে তার উপরে একটা আদালত আছে, সেটা মানুষের আদালত, এবং গণতন্ত্রে শেষ কথা বলে মানুষ। এই সমস্ত কিছু দেখে মানুষ তার বিচার বুদ্ধি দিয়ে তার রাজনৈতিক বোধ থেকেই এই নির্বাচনে ভোট দেবেন। এবার কথা হচ্ছে তাহলে অপরাধীদের কি বারে বারে বাঁচতে চাইছেন তৃণমূল সরকার, নাকি দেশের সুরক্ষা নিয়ে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেসের এই রাজনীতি সারা ভারতবর্ষের ক্ষেত্রে বিপজ্জনক। কারণ পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের বাইরে নয়, যদিও তৃণমূল কংগ্রেস সেটাই মনে করে, একটা স্বাধীন রাষ্ট্র। 7টা সীমান্তবর্তী আমাদের জেলা,
তার মধ্যে একটি চিকেন নেক আছে উত্তরবঙ্গে, এবং পরিকল্পিত আন্তর্জাতিক যে চক্রান্ত চলেছে, যার সঙ্গে মায়ানমার এবং বাংলাদেশের একটা অংশ নিয়ে একটা বিস্তীর্ণ অঞ্চল, যাদের যে টার্গেট আছে এই 7টা সীমান্তবর্তী জেলা সেটার অন্তর্গত। গত 20 বছরে এখানকার সীমান্তের ডেমোগ্রাফি বদলে গিয়েছে। সীমান্তের ভাষা, বিভিন্ন সংগঠন এমন তৈরি হয়েছে, তারা যে ভাষায় বক্তৃতা করছেন, তারা যে আহ্বান জানাচ্ছেন মানুষকে দাঁড়িয়ে প্রকাশ্যে, এবং কলকাতার কাছে চলে আসছে ধীরে ধীরে, সেটা অত্যন্ত বিপজ্জনক এবং এটা অ্যালার্মিং। দুর্ভাগ্য বিষয় তো এই নিয়ে তৃণমূলের কোনো চিন্তাভাবনা নেই, কারণ তৃণমূলের উদ্দেশ্য একটাই, ভোট, মানে বুথে লিড দেওয়া। এর বাইরে তৃণমূলের কোনো রাজনৈতিক কল্পনা নেই। ভোটের বাজারে যে কোনো মূল্যে সন্দেশখালী ইস্যুতে বিজেপি জিয়ে রাখতে চাইছে, মানে ভোটের বাজারে সন্দেশখালী ইস্যুটাকে, যেহেতু সন্দেশখালী ইস্যুটা আপনাদের কাছে একটা বড় ইস্যু, এই ভোটের বাজারেও আপনারা সন্দেশখালী ইস্যু তো পশ্চিমবঙ্গের মহিলাদের ইস্যু, সন্দেশখালী ইস্যু পশ্চিমবঙ্গের মানুষের ইস্যু। সন্দেশখালীর ইস্যু যদি বিজেপি জিয়ে রাখতে চায়, বিজেপি যদি এর পিছন থেকে জল দিয়ে এটাকে আরো উজ্জীবিত করতে চায়, মুখ্যমন্ত্রী একবার নিজে যান না সন্দেশখালীতে, তিনি গিয়ে ধোঁয়া দিয়ে ইস্যুটাকে চিরকালের জন্য বন্ধ করে দিয়ে যান। যিনি একটা শুধু বালুরঘাটে এবারে নির্বাচনী প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি সভাপতির কেন্দ্রে 4 বার যাওয়ার সময় পেলেন, তিনি একবার সন্দেশখালীতে গিয়ে অ্যাড্রেস করতেন না? যিনি প্রবল বৃষ্টির মধ্যে নিজের জীবন বিপন্ন করে মোটর সাইকেলের পেছনে চেপে মিছিল শেষ হয়ে যাওয়ার পরে উল্টো দিকে 12 কিলোমিটার চলে যেতেন, যিনি একটা মুখবধির মহিলাকে নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর দরজায় বসে পড়তেন, আজকে তিনি একবার সন্দেশখালীতে গিয়ে সেই যাদের এই অভিযোগ তাদের সঙ্গে কথা বলতে পারলেন না। কিন্তু ভোটের উপর এরকম প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে, অস্ত্রের পরিমাণ যেখানে খুব হাই ভ্যালু অস্ত্র, 100-150 অস্ত্র উদ্ধার হয়েছে এই পশ্চিমবাংলা, কলকাতার কাছাকাছি কিংবা কলকাতার বাইরে উদ্ধার হয়েছে। সেখানে এত অত্যাধুনিক রোবট নিয়ে দেখানো, রোবট নিয়ে করা গ্রামের মধ্যে, এটা তো ভয়ের সঞ্চার তৈরি হচ্ছে মানুষের মধ্যে। এটা কি বিজেপি? দেখুন, আধুনিকতা বাড়ছে। আপনি পশ্চিমবঙ্গে এটাও দেখেছেন যে বোমা হাতে করে তুলতে গিয়ে একজন পুলিশ অফিসার উড়ে গেল, সেই ছবি তো আপনার টিভিতেও চলেছে দিনের পর দিন। সুতরাং বিজ্ঞান এগোচ্ছে। কারা রোবট ব্যবহার করবে, কি ফাটা বাঁশ ব্যবহার করবে, সেটা তো বিজেপি বলতে পারবে না। সেটা যে তদন্তকারী সংস্থা করছে তারা খুব বলতে পারে, এবং কারোর কোনো মনে ব্যথা থাকলে আদালত বলতে পারে। কিন্তু নিমাই দাসের বাড়িতে যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনাটাকে যেভাবে তৃণমূল কংগ্রেস তারা এবার পাল্টা বলতে শুরু করেছেন, এটাকে আপনার নিমাই দাসকে মানুষ চেনে। নিমাই, আমি তো বললাম যে কলকাতার বাবুরাই স্ক্রিপ্ট তৈরি করেছেন, সন্দেহ মানে হাসনাবাদে নিমাই দাসের পাড়ার লোক এবং দুলাল নিমাইয়ের ছোট ভাই, তাদের স্থানীয় তৃণমূল কংগ্রেসের যারা নেতা কর্মী পঞ্চায়েত সদস্য আছেন, তারাই এর বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে যাবেন। বিরোধীরা বলছে সিবিআই মুখ্যমন্ত্রী প্রসঙ্গে বলেছেন বিজেপি এক নেতার ঘরে বোমা জমা রাখা ছিল, ওরা ভাবছে বোমা মেরে চাকরি খেয়ে ভোটে জিততে পারবে। এটা আমাদের চ্যালেঞ্জ, বোমা মেরে চাকরি খেয়ে আপনারা ভোটে জিততে পারবেন না। আরে চাকরি তো খেলেন মুখ্যমন্ত্রীর দল 40,000। বিজেপি কাকে চাকরি খেলো? উনি অন্যের চাকরিটা খেয়ে নিয়ে ওনার দলের লোকজন মিলে পাহাড় থেকে সাগর পর্যন্ত চাকরিটা অন্য লোককে বিক্রি করে দিলেন। তাহলে যার প্রাপ্য চাকরিটা চলে গেল, তার চাকরিটা খেলো কে? আর উনি তো যাদের প্রতিষ্ঠিত বোমাবাজ বলেন তাদেরই তো উনি আশীর্বাদ দেন। উনি দক্ষিণ 24 পরগনায় সরকারি মিটিংয়ে যাকে চিহ্নিত করে দিয়েছিলেন তোরা বোম মারিস বলে, তো যিনি প্রতিষ্ঠিত এবং পরিচিত বোমাবাজ মুখ্যমন্ত্রীর দ্বারা বলা হয়, তিনি তো আজকে সেখানে বিধায়ক হয়ে গেছেন। সুতরাং বলার কি আছে? হাসনাবাদের যে বাড়িতে বোম ফাটলো, বিরোধীরা বলছেন সেখানে সিবিআই আসুক, এনএসজি আসুক। বলুক না, যাবে, অবশ্যই যাবে, না যাওয়ার কি আছে? সিবিআই একদম তদন্ত করুক। তদন্ত করবার জন্য নিমাই দাস এবং নিমাই দাসের ভাই এই মুহূর্তে সংশ্লিষ্ট থানায় আছে। মহামান্য আদালতের নির্দেশে যেখানে সিবিআই এর তদন্ত হচ্ছে, নিমাই দাসের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। আদালতে গিয়ে বলুন সিবিআই কে পাঠাতে, এনএসজি কে পাঠাতে। আদালত যদি বলে যায় নিশ্চয়ই যাবে। আমাদের কোনো লুকোনোর বিষয় নেই। আমরা বলছি যে এত দুর্বল চিত্রনাট্য আমার না হলেই ভালো হতো, আর লোকটা ভুল বেঁচেছেন।
গতকাল থেকে বারবার বলা হচ্ছে বিদেশি অস্ত্র পাওয়া গেছে, যদি কুণাল ঘোষ বলছেন যে যদি সেটা পাওয়া গিয়ে থাকে, আমরা তো এখন ছবি দেখিনি, তাহলে তার দায় অমিত শাহের। বিদেশি অস্ত্র একদম ঠিক বলেছেন, বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। শেষবারের যখন অমিত শাহ এসেছিল তখন রাত্রি 1:30টার সময় ওখানে পৌঁছে দিয়ে এসেছিলেন, আর পরে মোদিজি এসে আই কার্ডটা খুঁজে পেয়েছিল, দিয়ে দিয়েছিল ওরা, ওনার আই কার্ড নাকি পাওয়া গেছে নথি। ওটা প্রধানমন্ত্রী যখন এসেছিলেন তখন তো জেরা চলছিল, ওনাকে সাপ্লাই দিয়েছিল, উনি আবার লোক পাঠিয়ে দিয়েছেন। এই যে তৃণমূল বারে বারে এই অস্ত্র ভান্ডার লুকোতে চাইছে, অস্ত্রের আতুর ঘরকে আগলে রাখছে, এর পিছনে কি মনে হয়? এই জঙ্গি গোষ্ঠী কাজ করছে তৃণমূল? এখনো এটা বলা সময় হয়নি। তৃণমূল আস্তে আস্তে যে পথে হাঁটছে, যাদের নিচ্ছে কোনোদিন সন্ত্রাসবাদী দল হিসেবে পরিচিত হয়ে যাবে। সন্দেশখালীতে এখন সিবিআই এর আরো নতুন করে দুটো টিম গিয়ে পৌঁছেছে, একাধিক টিম এই মুহূর্তে সিবিআই তে। অন্যদিকে তৃণমূল বলছে সিবিআই এর বিরুদ্ধে আবার কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। সিবিআই এর বিরুদ্ধে এখন নতুন করে আরো টিম গেছে কলকাতা থেকে মুভ করে। দেখুন, তদন্তকারী সংস্থা তদন্ত করছে কোর্টের নির্দেশে, এবং কখন কিভাবে তারা তদন্ত করবে, তাদের গতিমুখ কি হবে, কজনকে নিয়ে তদন্ত করবে, এটা তো তারা বলতে পারে। আমরা তো সিবিআই এর মুখপত্র নই, আমরা তো পশ্চিমবঙ্গের কোনো তৃণমূল কংগ্রেস নই যে সিআইডি কি করবে সেটা তারা নেতারা ঠিক করে দেবেন। সুতরাং সিবিআই এর তদন্ত করছে, কোনো অসুবিধা থাকলে আদালতে চলে যান। এখন তো আবার নির্বাচন কমিশনে যাতায়াত করছেন, ওখানেও যেতে পারেন, রাজ্যপাল ভবনেও তো যাচ্ছেন ইদানিং নালিশ টালিশ জানাতে, ওই কমপ্লেন বক্স ওরা খোলা আছে, ওখানে করুন। প্রাথমিক নিয়োগে দুর্নীতি কাটবে, প্রাথমিক নিয়োগে দুর্নীতির এই ইস্যুতে জিজ্ঞাসাবাদের জন্য প্রেসিডেন্সি জেলে গেল সিবিআই, কাকুকে, শান্তনুকে আর অয়নশীল জিজ্ঞাসাবাদ করবে। এ নিয়ে আমরা আগ্রহী নই। তো আগেও বলেছি, এখন আর কোনো কাকিমারা কেউ খোঁজ করছে না, মানুষ যেটুকে খুঁজছে। 2 পয়সা 5 পয়সা আর ওই 15% এজেন্টদের নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই। মানুষ বলছে যদি বড় কাতলা ধরতে পারো, বড় মাথাওয়ালা, তাহলে আমাদের সামনে স্টেটমেন্ট করো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আলুওয়ালিয়ার কাছে প্রচুর টাকা আছে, 5, 10, 15, 20 মানুষকে দেবে, মানুষকে নিতে বলছে, কিন্তু ওখানে ভোটটা তৃণমূল। এটাও তো নতুন কোনো ডায়ালগ, এটাও পারছেন না তো। আলুওয়ালিয়াকে অন্তত বহিরাগত বলেননি, এটাও আলুওয়ালিয়ার পিতৃপুরুষের সৌভাগ্য, তিনি ওখানের ছেলে। আলুওয়ালিয়া বাঙালি নন, বাংলার জামাই বা হিন্দিভাষী সর্দার বলেননি, এভাবে আক্রমণ করেনি তৃণমূল, এটাও আমাদের সৌভাগ্য। তবে এটা নিশ্চিত যে আর যাই হোক, আমাদের বিহারের প্রতি প্রবল ভালোবাসা থাকলেও, এবং আমরা শত্রুঘ্ন সিনহার ছবি দেখতে অত্যন্ত ভালোবাসলেও, এবারে বিহারী বাবুকে অন্তত আসানসোল থেকে দিল্লি যেতে দেবে না, পরাজয় নিশ্চিত। গতবার লোকসভা নির্বাচনের যে ফল ছিল সেটারই পুনরাবৃত্তি হবে। এই গরমের আবহাওয়ায় শহরের বেশ কিছু জায়গায় বিদ্যুৎ থাকছে না, আজকেও বেশিরভাগ জায়গায় বিক্ষোভ দেখিয়েছে সাধারণ মানুষ। খুবই দুর্ভাগ্যজনক বিষয়, বিদ্যুৎ মন্ত্রীর বিষয়টা দেখা উচিত। তিনি সব জায়গায় সপ্রতিভ একটা নির্বাক উপস্থিতি থাকে তার, আমাদের এখন যিনি বিদ্যুৎ মন্ত্রী, সবসময় মুখ্যমন্ত্রী, বিশেষ কোনো অনুষ্ঠান, সব জায়গায়। তো তিনি একটু মৌনতা ভেঙে সামনে আসুন, মানুষের পাশে দাঁড়ান। কোনো বিপর্যয় নিয়ে তো আমরা কিছু বলতে পারি না, কিন্তু সার্বিকভাবে এটা চরম বিপত্তিকর অবস্থা। এই প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ এবং যে তাপমাত্রার সঙ্গে বা যে আবহাওয়ার সঙ্গে কলকাতার মানুষ বা বাংলার মানুষ অভ্যস্ত নয়, এবার তার মধ্যে দিয়ে যাচ্ছে। তারপরে নির্বাচনী উত্তাপ, সন্দেশখালীদের আগ্নেয়াস্ত্র, মুখ্যমন্ত্রীর আরো উত্তপ্ত ভাষণ, এই সমস্ত মিলেমিশে যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, তাতে অসুবিধায় পড়ছে সাধারণ মানুষ। সেটার বাইরে আসা দরকার। আগে থেকেই তো মানে ওয়েদার এরকম হবে, সেটা আগে থেকে ওয়েদার অফিসার সেটা স্টেট অ্যাডমিনিস্ট্রেশন পায়, সমস্তটা আগে থেকে। আগের বারও এরকম গরম হয়েছিল, এবার আরো বেশি গরম। চাহিদা যখন থাকবে তখন যোগান কেন সেরকম থাকবে না? এটা তো নরেন্দ্র মোদী বলতে পারেন, কিংবা অমিত শাহ বলতে পারেন, অন্তত তৃণমূলের বক্তব্য সেটা। তৃণমূল হয়তো এটার মধ্যে কোনো রাজনৈতিক চক্রান্ত দেখছে, এটার জন্য নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ দায়ী, বিজেপি দায়ী, প্রতিহিংসার রাজনীতি। এই সরকার গভর্ন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে। এই সরকার
কোনো বিশেষ মুহূর্তে ঠিক কাজ করতে পারে এটা আর মানুষ বিশ্বাস করে না। সাম্প্রতিককালে জলপাইগুড়ির ঝঞ্ঝায় মানুষের পাশে না দাঁড়িয়ে যেভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার কথাকে টেনে নিয়েছে, 1,20,000 কোটি টাকার তামাশা তৈরি করা হলো, তাতে সরকারটাকে গ্রামের মানুষও চেনে গেছে। আজকে মুখ্যমন্ত্রী আবারও হোঁচটকে পড়ে গেছিলেন। আজকে মুখ্যমন্ত্রী আবারও যদি হোঁচটকে প্রচারে গিয়ে হেলিকপ্টার আবারও এই মুখ্যমন্ত্রী সুস্থ থাকুন, ভালো থাকুন, চোটমুক্ত থাকুন, এটা আমরা চাই। সুমিতা, এর আগে আমরা দেখেছি তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ওখানে ইডির বিরুদ্ধে বলতে, সিবিআই এর বিরুদ্ধে বলতে, সন্দেশখালী এনএসজি কমান্ডার নামার পরে যেভাবে আক্রমণ করা হলো, এবার সেই এলিট কমান্ডার কেও বিরোধিতা করছে এই তৃণমূল বা মমতার সরকার। কি বলবেন? এটা কি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এলে এগুলো সমস্ত তুলে দেবেন। মুখ্যমন্ত্রী জনগণের নেত্রী, তিনি জনগণকে নিয়ে থাকবেন। দেশে কোনো কমান্ডো থাকবে না, দেশে ইডি সিবিআই থাকবে না। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে বলে বাকিবুর, শাহজাহান, ওদিকে যেসব আরো আছে কি যেন ভীমরুল, চক্রুল নাম আছে, ওরাই চালাবে ভারত দেশটাকে। দেবাশিস দল প্রার্থী হওয়ার পর তিনি পুজো দিতে গেছিলেন তারাপীঠে। মা তারা ওর কথা শোনেননি, ওর প্রার্থী পদ বাতিল করেছে। বীরভূম সতীর পিঠের জায়গা, লাল মাটির জায়গা, এখানে অধর্মের লোকেরা থাকেন না। যে খুনি 5 জন যে খুন করেছে তার সুবিচার করেছে মাতারা। মাতারা তার সুবিচার করেছে, তার প্রার্থী পদ মাতারা জানে কোন পরিস্থিতিতে গুলি চলেছিল, আর মাতারা এটাও দেখে যে বকটুয়ে কিভাবে যাদের শোনানোর জন্য উনি বক্তৃতাটা করেছেন, সেই সংখ্যালঘু ভাই বোনেরা তারাও মনে রেখেছেন এটা কিভাবে তিনি এবং তার পুলিশ এবং তার দলের কর্মীরা বকটুয়ে জীবন্ত সংখ্যালঘুদের পুড়িয়ে মেরেছিল এবং মেরে চলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। সংখ্যালঘু মেরে সংখ্যালঘু প্রেম, এটাই তার নিদর্শন। দেবাশিস দা পুজো দিয়েছে তারাপীঠে, মা তারা তার কথাটা শোনেনি, সে যে আবেদন করেছে। মুখ্যমন্ত্রীও কালীঘাটে পুজো দিয়েছেন, মা তারা হাত ওখানে মানে মা কালী হাত তুলে নিয়েছেন, বলেছেন পারবো না। এরপরে উনি জগন্নাথ দেবের কাছেও গিয়েছিলেন। জগন্নাথ দেবকে পুরী থেকে দীঘার সমুদ্র সৈকতে নিয়ে এসছে, জগন্নাথও ফাইল নেননি। শেষে রামচন্দ্রের জন্মদিনে রামনবমীতে ছুটি পর্যন্ত দিয়ে একটা চেষ্টা করেছিলেন, হয়নি। এখন ওই একটাই